হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের টপিক দেখো মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, যেটা হচ্ছে নিটের জন্য এনসিইআরটি থেকে পড়লেই যথেষ্ট। সো এটা হচ্ছে ক্লাস 12-এর চ্যাপ্টার নাম্বার 6, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো চলো তাহলে এটা আমরা শুরু করি। তো এটার ভিতরে আমরা কি কি পড়বো? ডিএনএ পড়বো, সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএটা মানে কী করে জেনেটিক মেটেরিয়ালগুলো পাওয়া গেছিলো, এবং আরএনএ ওয়ার্ল্ডের ব্যাপারে কিছু পড়বো, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই খুব জানা দরকার। এবং তোমরা নিটে এখন পড়বে করে সেটাতে এখন এইটুকুনি পড়ে মানে এনসিইআরটিটাই এনাফ। এবং এটা পড়ে তোমরা যখন এমবিবিএসের জন্য পড়বে, এমবিবিএসের ফার্স্ট ইয়ারেও আমরা দেখব যে আমাদের বায়োকেমিস্ট্রিতে এই চ্যাপ্টারগুলো আছে, এই মানে এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, তখন এক একটা নিয়ে অনেক বড় বড় করে লেখা আছে, এখানে অনেক ছোট করে দেওয়া আছে। তো এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, অলরেডি ট্রান্সলেশন, এগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, যেটা হচ্ছে এমবিবিএস লেভেলে আপলোডেড আছে। তো তোমরা চাইলে ওটাও দেখতে পারো, কারণ ওটা দেখলে তোমাদের সুবিধা হবে এটা বুঝতে। হ্যাঁ, তোমাদের জন্য এটাই এনাফ এনসিইআরটিটা, ঠিক আছে? তাহলে আজকে শুরু করছি। যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিএনএ স্ট্রাকচার আমরা দেখবো। হ্যাঁ, ডিএনএ সম্বন্ধে কিছু জানবো। তো ফার্স্টের এই ইন্ট্রোডাকশন পার্টটা তোমরা পড়ে নেবে। এখানে কিছু ইন্ট্রোডাকশন দিয়েছে যে আগের চ্যাপ্টারে কী পড়েছি বা আগের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারে কিছু লিঙ্ক, এইসব ব্যাপারে বলেছে, পড়লে বুঝতে পারবে। তো তারপরে এখানটাতে কি বলেছে, এখানে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। সে বলেছে যে ডিএনএ এবং আরএনএ দুটো হচ্ছে নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা পাই আর কি বডিতে। লিভিং সিস্টেমে আমরা ডিএনএ এবং আরএনএ টু টাইপস অফ নিউক্লিক অ্যাসিড পাই। এবং ডিএনএ অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। আরএনএ দো ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল ইন সাম ভাইরাসেস মোস্টলি ফাংশন অ্যাজ এ মেসেঞ্জার। অর্থাৎ এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজমে কাজ করে, আর আরএনএ ইন মোস্ট অফ দ্য অর্গানিজম, ইন অল অর্গানিজম কিন্তু নয়, মোস্ট অফ দ্য, অর্থাৎ কিছু এক্সেপশন আছে যেখানে আরএনএ হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। এবং তার এক্সাম্পল আমরা যেটা আরএনএ ভাইরাস জানি, রেট্রো ভাইরাস। ওকে, তো তাহলে আমরা ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল, যদি আমাদের নিটে কোশ্চেন থাকে যে ট্রু স্টেটমেন্ট কোনটা সেটা বার করো, সেখানে হয়তো থাকতে পারে ডিএনএ অ্যাক্টস অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল ইন অল অর্গানিজম। এটা কিন্তু ফলস। ইন মোস্ট অফ দ্য অর্গানিজম যখন থাকবে তখনই কিন্তু এটা ট্রু। তো এইগুলো কিন্তু খুব সতর্ক হয়ে পড়তে হবে, ঠিক আছে? এবার আরএনএ দেখবো। আরএনএটাকেও জেনেটিক মেটেরিয়াল বলা যায়, যেটা হচ্ছে সাম ভাইরাসের ক্ষেত্রে এটা আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। কিন্তু মেনলি আরএনএ, যেমন মেনলি ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, মেনলি ডিএনএ হচ্ছে ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো অফিসে যদি একজন মালিক আছে, তো সেই মালিক তো আর সব কিছু সবাইকে বলে দেয় না, তার আবার নিচে একজন থাকে, নিচে মনে করো 4-5 জন আছে, তার নিচে আরও আছে 10-12 জন। তো ওই মালিক কি করবে, তার ঘর থেকে বেরোবে না, সে মানে যেমন ডিএনএ তোমার নিউক্লিয়াসেই বসে থাকবে, এবং কি করবে, সে যে কাজটা করাতে চাইছে সেই কাজটা আরএনএকে বলবে, এবং আরএনএ সেই ইনফরমেশনটা নিয়ে কি করবে, নিউক্লিয়াস থেকে প্রোটোপ্লাজমে বেরিয়ে আসবে। ঠিক সেই রকমই দেখো, যেমন একটা অফিসে যে মালিক, সে একটা ঘরে বসে থাকে এবং তার কিছু নিচে, তার একদম নিচের লোক থাকে, তারা কি করে, যারা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে বলা যায়, তারা কি করে, মালিক যে কাজটা করাতে চাইছে মানে বিজনেসের জন্য, সে ওই ইনফরমেশনটা নিয়ে এসে তার নিচের লোকেদের বলে এবং তারা সেই কাজটা করে। মালিক কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে না, মাঝে একটা লেভেল থাকে। তো সেই লেভেলটাকে আমরা বলছি মেসেঞ্জার, অর্থাৎ মেসেজটাকে ডিএনএ থেকে প্রোটিনের ফরমেশনে হচ্ছে নিউক্লিয়াস থেকে আমাদের সাইটোপ্লাজমে নিয়ে আসছে, যেখানে আমাদের প্রোটিন ফরমেশনটা হবে। ওকে, তো আরএনএ ঠিক সেটাই বলা আছে যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ ডিএনএ হচ্ছে বলা হচ্ছে মালিক হিসেবে কাজ করছে, আরএনএ হচ্ছে ম্যাসেঞ্জার, অর্থাৎ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এটা যদি মনে রাখি তাহলে কিন্তু মনে পড়ে যাবে পরীক্ষার সময়। আরএনএ হ্যাজ অ্যাডিশনাল রোল অ্যাজ ওয়েল। আরএনএ শুধু যে মেসেঞ্জার হিসেবে কাজ করে তা না, ওর আরও কিছু রোল আছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টার হিসেবে, স্ট্রাকচারাল, অ্যান্ড ইন সাম কেসেস অ্যাজ এ ক্যাটালিটিক মলিকিউল। আমরা পরে দেখবো যে টিআরএনএ আছে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে, অর্থাৎ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে, ক্যাটালিটিক কিছু এনজাইম হিসেবেও কাজ করে।
তো সেটা আমরা পরে দেখবো। যেমন হচ্ছে রাইবোজাইম বলে একটা আরএনএ এনজাইম আছে, তো সেটা আমরা পরে জানতে পারবো। তো এখন এটাই জেনে রাখি যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ইন মোস্ট অফ দ্য অর্গানিজম, আর আরএনএ হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল ইন সাম ভাইরাস বাট, এবং হচ্ছে মেসেঞ্জার হিসেবে কাজ করে, এবং মেসেঞ্জার ছাড়াও এর কিছু অন্য কাজ আছে যেটা হচ্ছে অ্যাডাপ্টার, স্ট্রাকচারাল অ্যান্ড ক্যাটালিটিক মলিকিউল হিসেবেও কাজ করে। তো এই পোর্শনটাই এইটুকুনি খালি ইম্পর্টেন্ট, এখান থেকে এই অবধি। ওকে, এবারে সেই একই বলেছে আর কি, তোমরা এইতে মানে আগে কি পড়েছো ক্লাস 11-এ, যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এবং সেটা কি কি নিয়ে তৈরি, বায়োমলিকুলস চ্যাপ্টারে আমরা পড়েছি ক্লাস 11-এ। এবং এখন আমরা কি পড়তে চলেছি সেটার উপর বেস করে, সেটা হচ্ছে রেপ্লিকেশন, স্ট্রাকচার অফ ডিএনএ পড়বো, রেপ্লিকেশন পড়বো, এবং দ্য পারপাস অফ মেকিং আরএনএ ফ্রম ডিএনএ অর্থাৎ ট্রান্সক্রিপশন, দ্য জেনেটিক কোড অর্থাৎ কি কোড থেকে হচ্ছে আমাদের প্রোটিনসটা তৈরি হচ্ছে, দ্যাট ডিটারমাইন্স দ্য স্পেসিফিক অ্যামিনো অ্যাসিড ইন এ প্রোটিনস অর্থাৎ ট্রান্সলেশন পড়বো, অ্যান্ড ট্রান্সলেশনের কিছু রেগুলেশন অর্থাৎ এলিমেন্টারি বেসিস অফ দেয়ার রেগুলেশন। ঠিক আছে, এগুলোই আমরা এই চ্যাপ্টারটায় পড়বো, এবং লাস্টে আমরা কিছু হিউম্যান জিনোম সম্বন্ধেও পড়বো, সেখানে ডিএনএ, ফিঙ্গারপ্রিন্টস এইগুলো পড়বো। তো ফার্স্টেই আমরা দেখি তাহলে ডিএনএ কিছু ডিএনএ স্ট্রাকচারটা আমরা দেখিনি, যেটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, তাও একবার আমাদের দেখে নেওয়া উচিত। তো ফার্স্টেই আমরা দেখবো ডিএনএ ইজ এ লং পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। দেখো, এটা যদি তোমাদের বোঝাতে যাই তাহলে আমার কিছু ছবির দরকার, বাট এনসিইআরটিতে খুব ছবি নেই, তাই আমি একটা পিপিটি তৈরি করেছি, সেখানে কিছু ছবি দিয়ে দেখো। দেখো এখানে যে আমরা আগে এতে পড়লাম না যে ডিএনএ হচ্ছে পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ঠিক আছে, তো আমাদের নিউক্লিওটাইড, তাহলে নিউক্লিওটাইডটা আমাদের জানতে হবে। তো আমরা আগেও ক্লাস 11-এ যে ফার্স্টেই বলেছে যে আমরা ক্লাস 11-এ কিছু পড়েছি নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড কাকে বলছে? নিউক্লিওটাইড তখনই বলে যখন একটা পেন্টোজ সুগার থাকে এবং তার সাথে নাইট্রোজেন বেস থাকে এবং একটা ফসফেট গ্রুপ থাকে, তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। আর নিউক্লিওসাইডটাও আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যখন এই ফসফেট গ্রুপটা থাকে না, তখন নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার এই দুটোকে একসাথে বলে নিউক্লিওসাইড। ওকে, তাহলে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডটা জেনে গেলাম। এবারে আমরা জানবো ডিঅক্সিরাইবোটা কোথা থেকে আসছে। ঠিক আছে, তো সেটা জানতে গেলে দেখো, এই যে আমাদের এক সেকেন্ড, দেখো এই যে ওপরের স্ট্রাকচারটা আছে, এটা হচ্ছে দুটো, এই যে পেন্টোজ সুগার আগেরটাতে জানলাম না, এই যে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ। তো ফসফেট গ্রুপের কোনো ভ্যারিয়েশন হয় না, কিন্তু পেন্টোজ সুগার দু রকমের হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর একটা হচ্ছে রাইবোজ। তো সেটাই আমরা দেখে নেবো। এই দেখো, রাইবো নিউক্লিওটাইডের এইটা হচ্ছে রাইবোজ সুগার, এই যে বেস, আর এটা হচ্ছে ফসফেট গ্রুপ, আর এইটা হচ্ছে ওই পেন্টোজ সুগার। তো এটা রাইবোজ আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো ডিঅক্সিরাইবোজে দেখো এই যে OH গ্রুপ আছে, আর ডিঅক্সিরাইবোজে কি হচ্ছে, এই 2' কার্বন থেকে কি হচ্ছে, এই অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ডিঅক্সি, ওখান থেকেই আসছে ডিঅক্সিরাইবোজ। অর্থাৎ এখানে দেখো শুধু H আছে, অক্সিজেন নেই। ওকে, সেই জন্য কি হয়, এই রাইবো নিউক্লিওটাইড, এই রাইবো সুগারটা অক্সিজেন থাকার জন্য এটা বেশি রিঅ্যাক্টিভ হয়, আর সেই জন্যই আমরা পরে দেখবো যে আরএনএকে জেনেটিক মেটেরিয়াল ধরা হয় না, কারণ খুব বেশি রিঅ্যাকশন করলে সেটা কখনোই স্টেবল ফর্ম হবে না, আর জেনেটিক মেটেরিয়াল হতে গেলে সেটাকে স্টেবল হতে হয়। ওকে, সেই জন্যই ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের পলিমার অর্থাৎ ডিএনএকেই বলা হয় জেনেটিক মেটেরিয়াল। তো আমরা তাহলে এই নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারে দুটো দেখলাম, যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, দুটো ডিফারেন্স দেখলাম। রাইবোজে হচ্ছে 2' OH থাকবে, ডিঅক্সিরাইবোজে কি হবে, 2' শুধু H থাকবে, ডিঅক্সি অর্থাৎ অক্সিজেনটা বেরিয়ে গেছে। এবারে দেখবো নাইট্রোজেন বেসেরও কিছু নিশ্চয়ই ভাগ আছে। সেই নাইট্রোজেন বেসে দেখো কতগুলো ভাগ, দেখো এই যে নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, আর একটা এখানে দেওয়া হয়নি সেটা হচ্ছে ইউরাসিল, এবং ইউরাসিলটা আরএনএর ক্ষেত্রে দেখা যায়, ওই জন্য এটা ডিএনএর ক্ষেত্রে যেহেতু ছবিটা দিয়েছে তাই এখানে দেখায়নি। যাই হোক, নাইট্রোজেন বেস হচ্ছে 5 রকমের, সেটা হচ্ছে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন।
এই যে 5টা হলো, এই 5টাকে আবার কিছু কিছু এই যে পিউরিন আর পিরিমিডিন দুটো ভাগে আমরা ভাগ করি। পিউরিনের মধ্যে আসে অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, অ্যান্ড পিরিমিডিনের মধ্যে সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। এটা কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের পড়ানো নয়, এটা বায়োমলিকিউলসেই আমরা পড়ে এসেছি অলরেডি, তাও আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। পিউরিনের স্ট্রাকচার থেকে স্ট্রাকচারগুলো তোমাদের এখন জানার দরকার নেই, তাও যারা পারবে করে রাখবে, কারণ আউট অফ এনসিআরটি কিছু কোশ্চেন আছে তাতে এটা আসতে পারে। পিউরিনে দেখো, পিউরিন আর পিরিমিডিন দুটোর মধ্যে পিউরিন হচ্ছে ছোট, অর্থাৎ কথাটা হচ্ছে ছোট পিউরিন পিরিমিডের মধ্যে। পিউরিন তো ছোট যে কথাটা, তার স্ট্রাকচারটা সবসময় মনে রাখবে বড় হবে, অর্থাৎ দুটো রিং হবে। এবং পিউরিনের মধ্যে আমি জানি অ্যাডিনিন এবং গুয়ানিন আছে, তাই অ্যাডিনিন এবং গুয়ানিনের স্ট্রাকচারে দুটো রিং থাকবে, একটা 6 কার্বন রিং আর একটা হচ্ছে 5 কার্বন রিং। আর পিরিমিডিন দেখো কথাটা হচ্ছে বড় পিউরিনের তুলনায়, তাই এর স্ট্রাকচারটা ছোট হবে, অর্থাৎ একটাই 6 কার্বন রিং থাকবে। এবং পিরিমিডিনের মধ্যে সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। আর এইটা খুব আসে যে ইউরাসিল আর থাইমিনের স্ট্রাকচারের ডিফারেন্স। এটা দেখো, ইউরাসিল আর থাইমিন হচ্ছে পুরো এক কপি, কিন্তু এইখানে খালি একটা CH3 থাকে। এটা আমরা পরে পড়ছি, এখানেই আছে, পরে বোঝাচ্ছি যে ইউরাসিল আর থাইমিনে শুধুমাত্র একটা CH3 ডিফারেন্স থাকে। তাহলে আমি নাইট্রোজেন বেসও জেনে গেলাম এবং পেন্টোজ সুগারও জেনে গেলাম। পেন্টোজ সুগার হচ্ছে দু রকমের থাকে, সেটা হচ্ছে রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। তাদের স্ট্রাকচারাল ডিফারেন্স আমি জেনেছি এইটা থেকে। আর নাইট্রোজেন বেস হচ্ছে দু রকম, হচ্ছে পিউরিন পিরিমিডিন। পিউরিনের মধ্যে অ্যাডিনিন গুয়ানিন, অ্যান্ড পিরিমিডিনের মধ্যে সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন। তো এইগুলো দিয়ে কি ঘটনা ঘটছে, এই যে ডিঅক্সি রাইবোজ সুগার হচ্ছে এবং একটা বেস হচ্ছে এবং তার সাথে ফসফেট, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড ফর্মেশন হলো। এইভাবেই এক একটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, এটাকে বলা হচ্ছে ডিঅক্সি রাইবো। আর এটা যেহেতু একটা নিউক্লিওটাইড ফর্মেশন করেছে, অর্থাৎ পেন্টোজ সুগার বেস অ্যান্ড ফসফেট, তাই একে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। তো এইরকম এক একটা মোনোমার ফর্মেশন করে। ওকে, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, এইরকম একটা মোনোমার ফর্মেশন করে এবং সেই মোনোমারগুলো একে অপরের সাথে ফসফোডাইএস্টার বন্ডে ঠিক এইভাবে যুক্ত হয়ে, এই যে দেখো, এই হচ্ছে এক একটা মোনোমার ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। এটাও একটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। এই একে অপরের সাথে ডাইফসফোএস্টার বন্ডের মাধ্যমে এটা একটা পলিমার্স তৈরি করে এবং এটার সাথে আবার এই নাইট্রোজেন বেসের সাথে এই নাইট্রোজেন বেসে হাইড্রোজেন বন্ড থাকে, আমরা পরে পড়ছি। ঠিক এইভাবেই হচ্ছে ডিএনএটাকে তৈরি করে। তাহলে ডিএনএর আমরা মোনোমার জানলাম ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। ওকে, তো সেটাই ওইখানে বলেছে। এই যে ডিএনএ ইজ এ লং পলিমার অফ ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম রইল না। The length of DNA is usually defined as number of nucleotides present in it or a paired nucleotide referred to as base pair. লেন্থ, ডিএনএর লেন্থটা আমি কি করে বুঝবো? যদি এই ছবিটা দেখো, এই ছবিটায় ডিএনএর লেন্থটা আমি কি করে বুঝবো? যদি বলি 3টে নিউক্লিওটাইড বেস পেয়ার আছে তাহলে ছোট হবে, যদি 12টা নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে তাহলে বড় হবে। ঠিক এইভাবেই বেস পেয়ারের নাম্বার দিয়ে আমরা লেন্থটা বুঝতে পারবো। This also is a characteristics of an organism. For example, a bacteriophage known as 174 has 5386 নিউক্লিওটাইড, অর্থাৎ এই স্পিসিসটার, এই অর্গানিজমের এতগুলো নিউক্লিওটাইড থাকে। এখানটা কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, এইগুলো দিয়ে দেয় আর কি, 5175-এ কতগুলো নিউক্লিওটাইড আছে। বা ব্যাকটেরিওফাজ ল্যামডাতে হ্যাজ 48502, এইটা হচ্ছে দিয়ে দেয় আর কি। ব্যাকটেরিওফাজ ল্যামডাতে কতগুলো বেস পেয়ার আছে, এস্টেরিয়া কোলায়ে কতগুলো বেস পেয়ার আছে, অ্যান্ড হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ ডিএনএ ইজ এত 3.3 × 10⁹ বেস পেয়ার। ওকে, কোনটায় বেস পেয়ার আর কোনটায় শুধু নিউক্লিওটাইড, এটা কিন্তু খুব নজর রাখবে। তাহলে এখানটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এটা কিন্তু আসে 48502, 4.6 × 10⁶, অ্যান্ড 3.3 × 10⁹। এটা দেখো মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে 48502, এটা যদি আমি দেখি ব্যাকটেরিওফাজ ল্যামডাতে আছে, যদি আমি ফার্স্টেই লিখি 48 এবং তারপরে দুটো 49 ছেড়ে 50, এবার যদি আমি এই 50 থেকে 48 বাদ দিই তাহলে হচ্ছে 2। ওকে,
তাহলে 48502 এরমভাবে মনে রাখতে পারো। এবং যদি পরীক্ষার খাতায় না মনে পড়ে তখন এরমভাবে বার করে নিতে পারো যে ফার্স্টে যে সংখ্যার সেকেন্ড যে নাম্বারটা সেটা থেকে ফার্স্ট নাম্বারটা বাদ দিলে 2 হবে, অর্থাৎ 48 থেকে 50 থেকে 48 বাদ দিলে 2 হবে, অর্থাৎ 48502 বেস পেয়ার। ঠিক সেরকমভাবে দেখো হিস্টেরিয়া কোলায়ও যদি 4.6টা মনে রাখি তাহলে 10⁶টাও মনে থাকবে, এই 6টাই হচ্ছে 10-এর ওপরে উঠে যাবে এবং এটা বেস পেয়ার। হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ ডিএনএ, হ্যাপ্লয়েড কন্টেন্ট, ডিপ্লয়েড কিন্তু নয়, হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ ডিএনএ হিউম্যান ডিএনএ ইজ 3.3 × 10⁹ 3.3টা যদি তুমি মনে রাখো তাহলে 3 তিরিকে 9 হয়, 3 3-এ 9 হয়, তো 10⁹ বেস পেয়ার। ঠিক এইভাবেই কিন্তু সব কটাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখি স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড চেন। আচ্ছা, একটা কাজ করাতে পারে, এটা আমি এখন না পড়িয়ে পরের ভিডিওটাই দিয়ে দেবো, ব্যাক টু ব্যাক ভিডিও থাকবে পরপর, মানে আপলোডে অসুবিধা হয়, আমি আগেও বলেছি, তো তোমাদের পরপরই ভিডিও দিয়ে দেবো, একদিনেই 2-3টে ভিডিও দিয়ে দেবো এবং ডিএনএ স্ট্রাকচারটা আমি শেষ করার চেষ্টা করবো একদিনেই। আর খুব বেশি বেশি করে পড়েও লাভ নেই, যতটা পড়বো আমরা ততটা যেন ভালো করে পড়ি, এবং এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে এখানটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। আর এইটাও খুব ইম্পর্টেন্ট যেটা বললাম, ডিএনএ ইজ এ লং পলিমার অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আর আগের পাতায় আমি 2টো লাইন বলেছি, এখান থেকে এই অবধি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা রাইবোনিউক্লিক অ্যাসিড আর দ্য 2 টাইপস অফ নিউক্লিক অ্যাসিড। এইখান থেকে হচ্ছে এই যে আরএনএ অ্যাক্টস অ্যাজ এ ইট ফাংশন অ্যাজ এ এইটা ক্যাটালিটিক মলিকিউল, ইন সাম কেস অ্যাজ এ ক্যাটালিটিক মলিকিউল। তো এই অবধি এখানে এইটুকুনি, আর এখানে এই প্যারাটা তোমরা পড়ে রাখবে। ওকে, তো একসঙ্গে অনেক বেশিটা পড়লে খুব একটা ফ্রুটফুল হয় না, তো আস্তে আস্তে ছোটো ছোটো করে পড়ো, দেখো শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রইল। পরের ভিডিওটায় আমি স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড চেন, যেটা কন্টিনিউয়েশন থাকবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।